This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখবো টপ 10 ব্রেকিং নিউজে। ব্রেকিং নাম্বার 1, জেলেই খুন ইমরান খান, প্রশ্নচিহ্ন, কারণ জ্বলছে পাকিস্তান। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে নিয়ে চরম গোপনীয়তা। 3 সপ্তাহ ইমরানের কোনো খবরই নেই, এমনই দাবি তার ভক্তদের। এবার নজর রাখবো আমরা ব্রেকিং নাম্বার 2তে। এসআইআর এর ফর্ম আপলোডে এগিয়ে রাজ্য। 6 কোটি 1 লক্ষ ফর্ম আপলোড হয়ে গিয়েছে। সময়সীমার 8 দিন আগেই 78% কাজ শেষ। তৃণমূলের চাপ তত্ত্ব ধোপে টিকছে না। এবার নজর রাখবো আমরা ব্রেকিং নাম্বার 3তে। বিএলওদের চাপ দিচ্ছেন রাজনৈতিক নেতারা। সুপ্রিম কোর্টে অভিযোগ নির্বাচন কমিশনে। ব্রেকিং নাম্বার 4, সিইও অফিসে সাংবাদিকদের ঢোকা বন্ধ। পুলিশের সিদ্ধান্তেই নিষেধাজ্ঞা জানিয়েছেন সিইও। এবার পালা ব্রেকিং নাম্বার 5-এর। আদালতে গরহাজির পার্থ চট্টোপাধ্যায়, ক্ষুব্ধ বিচারক শুভেন্দু সাহা। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের হুঁশিয়ারি বিচারকের। আজ ব্যাংশাল আদালতে হাজিরার কথা ছিল পার্থ চট্টোপাধ্যায়। ব্রেকিং নাম্বার 6, বারাসত হাসপাতালে মৃতের চোখ চুরি। দ্বিতীয়বার ময়নাতদন্ত হলো প্রীতম ঘোষের। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের ভিডিওগ্রাফি। এবার নজর রাখবো আমরা পরের ব্রেকিংয়ে। ব্রেকিং নাম্বার 7, বারাসত হাসপাতাল মর্গ আক্ষরিক অর্থেই নরক। মর্গের 10টি ফ্রিজেরই খারাপ, দাবি হাসপাতাল সূত্র মারফত। হাসপাতালে মর্গে বেওয়ারিশ লাশের স্তূপ, খবর সূত্রে। এবার আমরা নজর রাখি ব্রেকিং নাম্বার 8-এ। বারাসতের এই প্রীতম ঘোষের মাকে চাকরি রাজ্য সরকারের। উত্তর 24 পরগনার ভূমি সংস্কার দপ্তরে চাকরি। বাড়িতে গিয়ে নিয়োগপত্র দিলেন এডিজি দক্ষিণবঙ্গ। এবার পরের ব্রেকিং নাম্বার 9, হংকংয়ে বহুতলে বিধ্বংসী আগুন। 13 জনের মৃত্যু, জখম আরও 15। আগুন নেভাতে গিয়ে মৃত্যু এক দমকল কর্মীর। এবার লাস্ট ব্রেকিং নাম্বার 10, 20 বছর পর ফের ভারতে কমনওয়েলথ গেমস। 2030-এ শতবর্ষের কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হবে আহমেদাবাদে। 2010 কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে। 1963 সালে মুক্তি পেয়েছিল দেয়া নেয়া, আজ থেকে 62 বছর আগে। মায়ের যে আরতি, মায়ের যে স্নেহ, মায়ের যে ভালোবাসা ছায়াদেবী ফুটিয়ে তুলেছিলেন ওই ছবিতে, তা 63 সালের আগেও যেমন ছিল আজও একই রকম আছে। কারণ এটা ইউনিভার্সাল, যুগে যুগে কালে কালে এটা সমান। মায়ের ভালোবাসা সব মায়ের একরকম, কখনো বদল আসে না। দেখুন, ছেলের বয়স যাই হোক, মায়ের কাছে সব ছেলেই আদরের খোকা। বছর 60-এর আরতি দাস ছায়াদেবীর মতোই, মানে দেয়া নেয়ার ছায়াদেবীর মতোই একজন মা। আদরের খোকা অনুপ 2 মাস বাড়ি ফেরেনি, তাই বৃদ্ধ স্বামীকে সঙ্গে নিয়ে এই শীতের সকালে ছেলেকে খুঁজতে গিয়েছিলেন সল্ট লেক সেক্টর 5-এ, আমাদের অফিসের খুব কাছে। ছেলের দেখা পাওয়ার আগেই কলেজ মোড়ে বেসরকারি বাসের ধাক্কায় প্রাণটাই চলে গেল। প্রাণঘাতী ধাক্কা, সব শেষ। ছিল না, খোঁজ করতে আসছিলাম আমরা, কোথায় কাজ করে খোঁজ করতে আসি। একটা বাসের থেকে নামছি সেক্টর 5-এ, একটা ভদ্রমহিলা ছিল, বললো যে এই ফোনটা করে দাও। ভদ্রমহিলা ফোন করে নাই, বাসে চলে গেছে। তারপর একটা বাস আসলো, এরকম চাপা ঘুরে গেছিলো, চাপা লেগে গেছে। সুধী দর্শক, এই যে ভদ্রলোককে দেখছিলেন, এই বৃদ্ধ পিতা আমারও পিতৃসম। তাকানো যাচ্ছে না তার দিকে। সিচুয়েশনটা একবার ভাবুন, কল্পনা করার চেষ্টা করুন। বৃদ্ধের মনের অবস্থাটা ভাবুন। শীতের সকাল, এই ঠান্ডার মধ্যে সকাল 8টায় ছেলের খোঁজে সোদপুরের নাটাগড়ের বাড়ি থেকে সল্ট লেক সেক্টর 5-এ ছুটে এসেছিলেন। যে পথ ছেলে পেরোতে পারেনি এতদিন, 2 মাস, সেই পথ বৃদ্ধ মা বাবা তারা পেরিয়ে এসেছিলেন। কি জুটল, কি কপাল ভাবুন। বৃদ্ধ 7 সকালে স্ত্রীর মৃত্যু দেখলেন তার চোখের সামনে। 215 রুটের একটা বাস বৃদ্ধের সব কেড়ে নিল। 5-2 ধরো, বাড়িতে আসতো না, কাজের চাপে তো বাড়িতে আসতে পারতো না। রাতে ছুটি হয়, 11টার সময় ছুটি হয়, আসতো না বাড়িতে। তাই বলছি যা আজকে একটু দেখে আসি গিয়ে। প্যাথেটিক। আচ্ছা, জায়গা দুটো খেয়াল করলেন? সোদপুরের নাটাগড়ে এদের বাড়ি, আর ছেলের অফিস সল্ট লেকের সেক্টর 5-এ।
কি এমন দূরত্ব? খুব বেশি হলে 1.5 ঘন্টার জার্নি, তাও হয়তো নয়। তাও 2 মাস ছেলে বাড়ি ফেরেনি, 2 মাস 60 দিন। কি এমন কাজের চাপ বলুন তো? আমাদের কাজের চাপ নেই? আমরা দিবারাত্র খাটি না, দেখে মনে হয় গ্ল্যামার ওয়ার্ল্ড। কখন আসি কখন যাই। আমাদের যারা বাচ্চা ছেলে মেয়ে নিউজ ডেস্কে আছে 11 ঘন্টা 12 ঘন্টা পরিশ্রম করে, এবং এটা তারা বাধ্য বলে করে এমন নয়, খবরের নেশাতেই করে। এইভাবে মা বাবাকে ভুলে এতদিন থাকা যায়? যে কাজ কোন কোম্পানিতে কাজ করে? কাজ করতো লোনের অফিসে। হ্যাঁ, কাজের চাপে তো বাড়িতে আসতে পারতো না, রাতে ছুটি হয়, 11টার সময় ছুটি হয়, আসতো না বাড়িতে। তাই বলছি যা আজকে একটু দেখে আসি গিয়ে। যতই হোক বাবার মন তো, দেখলেন একবারও কিন্তু ছেলেকে দোষ দিলেন না এই বৃদ্ধ। সব হারিয়ে ফেলেছেন, তাও সাথী চলে যাওয়া, এত বছরের সাথী, কি মায়া। লোনের কাজ, কাজের চাপ, ছেলের দেওয়া যুক্তিগুলো সব তিনি মনে প্রাণে বিশ্বাস করেছেন। শুধু একবার চোখের সামনে ছেলেকে দেখবেন বলে ছুটে এসেছিলেন শীতের সকালে সল্টলেক সেক্টর 5-এ। বাড়ি থেকে বেরোলেন দুজনে, ফিরলেন একজন, অন্যজনের বাড়ি হয়ে গেল মর্গ। প্রত্যক্ষদর্শী অসীম দাস এখনো সেই স্ত্রীর সেই মৃত্যু এখনো ট্রমা কাটিয়ে উঠতে পারেনি। ব্যথা উঠছে, ব্যাস তারপরে মারা গেছে। আমি সামনে ছিলাম, চোখের সামনে ঘটনা। হ্যাঁ, আমি জল খাওয়াইলাম 2 বার, তারপরে মারা গেল। সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় এই দম্পতির গুণধর ছেলেকে আমরা খুঁজে বের করতে পেরেছি। বছর 35 বয়স তার। প্রত্যেক মানুষই আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাওয়া উচিত, প্রত্যেকের পাওয়ার অধিকার। আমরাও দিয়েছিলাম, আমরা প্রশ্ন করেছিলাম, কিন্তু প্রশ্ন শুনেই মায়ের আদরের খোকা। কি ঘটনাটা ঘটেছে? আমি কিছু জানি না, আমি এখন বলতে পারবো না। আমি তোমার খোঁজে তো এসেছিল, তোমার খোঁজে এসেছিল তো? আমি বলতে পারবো না। কেন? বলছি কি ঘটনাটা ঘটেছে? আমি কিছু জানি না, আমি এখন বলতে পারবো না। আমি তোমার খোঁজে তো এসেছিল, তোমার খোঁজে এসেছিল তো? আমি বলতে পারবো না। কেন? আমাদের প্রতিনিধি আমাদের রিপোর্টার পৌঁছে গিয়েছিলেন এই বৃদ্ধ দম্পতির বাড়িতেও। সেখানেই আমরা জানতে পারলাম যে মাসখানেক আগে দম্পতির বড় ছেলের স্ত্রীর মৃত্যু হয়েছে। ভাবুন, তার মধ্যেও ছোট ছেলে বাড়ি ফেরেনি। এখানে থাকতো না, ছেলে অন্য জায়গায় থাকতো। যাই হোক, পারিবারিক কী ব্যাপার জানি না, আমরা অন্য জায়গায় থাকতো। আসতো বলতে অফিসে কাজের খুব চাপ ছিল, চাপের জন্যই আসতো না বলেই মা বাবা গেছে দেখা করতে। ছেলে জানি আমরা অন্য কোথাও আছে আর কি, কিন্তু ছেলে আসতো না বা যোগাযোগ। বিয়ে করেছে? না, সিঙ্গেল। দাঁড়ান, প্রতিবেশী বলছেন বিয়ে করেননি, কিন্তু অন্দরের তো খবর অন্য। সেই খবর খুঁজে বের করেছে ঠোঁটকাটা। থানায় ঢুকে যাওয়ার পর পুলিশের সামনে অন্য বয়ান দিয়েছে এই গুণধর ছেলে। কি বয়ান সেটা শুনলে চমকে উঠবেন। অনুপ দাস পুলিশকে জানিয়েছে নিউ টাউনে ভাড়া থাকে সে, এক মহিলার সঙ্গে থাকে, বিয়ে করেছে, বাড়িতে গিয়ে ওঠা হয়নি, বাড়িতে যাওয়া হয়নি, কিন্তু রোজই মা বাবার সঙ্গে নাকি সে কথা বলতো। এটা তার দাবি পুলিশের কাছে। মা বাবার কাছে ফোন ছিল না, তাই প্রতিবেশীর মাধ্যমে ফোনে কথা হতো। গতকাল কথা হয়নি। কথা কেন হয়নি আমরা বলতে পারবো না। কেন গতকাল কথা হয়নি আমরা বলতে পারবো না, আমাদের জানার কথাও নয়। আমরা এইটুকু জানি, ছেলেকে দেখতে চেয়ে মায়ের মন কেঁদে উঠেছিল। বৃদ্ধা তারই মাসুল দিলেন সল্টলেকের রাস্তায় দাঁড়িয়ে, প্রাণটা চিরতরে খুইয়ে। বিয়ে করা দোষের নয়, কিন্তু বিয়ের পর কি বৃদ্ধ মা বাবাকে ভুলে যেতে হয়? 5 মিনিটের জন্য হলেও তো বাড়ি যাওয়া যায়। আরতি দেবীর মৃত্যু বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়ে গেল। লোকটা চুরি হয়েছে, ওটা তো মনে হচ্ছে কোনো অপারেশনের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে। কথা বলতে পারছি না, অসুস্থ। যদি ইঁদুরে যদি আমার চোখটা খেয়ে নেয়, তাহলে আমার পাতাটা তো কেটে দেবে, কিংবা এই জায়গাটাতে হাঁচড়ের দাগ থাকবে, কিচ্ছু নেই। চোখটা ইঁদুরেই কেটেছিল। তো আমাদের যে ইন্টারনাল তদন্ত আছে সেটা হোক, তারপরেই জানা যাবে যে এক্স্যাক্টলি কি হয়েছে। আমাদের রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় একের পর এক সর্বনেশে কাণ্ড, একেবারে সৃষ্টি ছাড়া কাণ্ড।
সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃতদেহের চোখ উধাও হতে পারে কি করে বলুন তো? এত সস্তা? মৃতদেহ বারাসাত হাসপাতালের মর্গে ছিল। ইয়াং ছেলে অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছিল। পরিবারের লোকজন প্রীতম ঘোষের দেহ যখন হাতে পায় তখনই বাঁ চোখ নেই, তুলসী পাতায় ঢেকে দেওয়া হয়েছিল। সন্দেহের সূত্রপাত ঠিক সেখান থেকেই। হ্যাঁ, মৃত ব্যক্তির চোখে তুলসী পাতা দেওয়া হয়, হিন্দু শাস্ত্রে আছে। শাস্ত্র মতে চোখ খোলা থাকলে আত্মা দেহের মায়া ত্যাগ করতে পারে না, কারণ চোখ হলো আত্মার দ্বার। আত্মার দ্বার চোখ। চোখে তুলসী পাতা দিয়ে সেই দ্বার শুদ্ধ করা হয় যাতে বিনা বাধায় আত্মা পরলোকের পথে যেতে পারে। এটা হচ্ছে শাস্ত্রীয় ব্যাখ্যা। কিন্তু মর্গের কর্মীরা চোখে তুলসী পাতা দিতে যাবেন কোন দুঃখে? তারা কি আপনজন? সন্দেহ হওয়ায় তুলসী পাতা সরাতেই আঁতকে ওঠেন প্রীতমের আত্মীয়রা। বাঁ চোখটাই নেই ছেলে। চোখের কোটরে জমাট বাঁধা কালো রক্ত। চোখ কোথায় গেল? যখন লাশটায় ভেতরতে বাইরে বের করে নিয়ে আসা হয়েছে, এরা দেখছি চোখে তুলসীর পাতা দিয়ে দিয়েছে। মানে আজ পর্যন্ত কি আপনারা কোথাও শুনেছেন কিংবা দেখেছেন যে পোস্টমর্টম ঘর থেকে লাশের চোখে তুলসীর পাতা দেয়? তখন তুলসীর পাতা দেখে আমরা মনে ডাউট হয়েছে, হওয়াতে আমি তুলসীর পাতাটা তুলে দেখলাম বা চোখটা নেই। তখন আমি কর্তৃপক্ষকে জিজ্ঞেস করি, তখন ওনারা বললেন যে চোখটা ইঁদুরে খেয়ে গেছে। ইঁদুরে নাকি চোখ খুবলে খেয়ে গেছে। লাশ কাটা ঘরের এক কর্মী প্রীতমের পরিবারের কাছে দাবি করেছেন এটা ইঁদুরের কাজ, ইঁদুরে চোখ নিয়ে গেছে। ইঁদুরই আসলে চোখ চোর। যদিও মেডিকেল কলেজের এমএসভিপি বলছেন, মানে কর্তা, তিনি বলছেন মর্গে ইঁদুর থাকার তো কথা নয়, ইঁদুর আসবে কোত্থেকে? তার মানে হাসপাতালের অন্দরেই চাপানুতোর। ওইটাও দেহ যে থাকে সেটা হলো টেচারের উপরে থাকে, সেটা তখন হয় না। আর ওইটা নিচে আপনাদের ওইটা নিচে বরফ করা হয়েছিল, সেই ক্ষেত্রে আমরা ওই ঢাকা ছিল বলে ওর ওপর থেকে ইঁদুরটা কেটেছে। দেহটা কি হয়েছিল? চোখটা, হ্যাঁ চোখটা ইঁদুরেই কেটেছিল। না, এটা আমাদের অফিসিয়াল কোনো স্টেটমেন্ট নয়, আমাদের সরকারি তরফে এরকম কোনো স্টেটমেন্ট নেই। আমরা আমাদের এখানে হসপিটালে নিয়মিতভাবে পেস্ট কন্ট্রোল করি এবং তার অফিসিয়াল অর্ডার আমাদের কাছে রেগুলারলি যায় এবং তারা আসে, তারা যে বিভিন্ন জায়গায় পেস্ট কন্ট্রোল করে তার ডকুমেন্টও আমাদের কাছে আছে নির্দিষ্ট, এবং সার বেসিসে তাদের। মর্গে নাকি প্রচুর ইঁদুর থাকে? না, এটারও মর্গে ইঁদুর থাকার কোনো বক্তব্য নেই, কারণ মর্গে একটা জায়গা যেখানে ইঁদুর থাকার কোনো ব্যাপার নেই। তাহলে চোখটার অবস্থান কি হলো? সেটা তদন্ত থেকেই উঠে আসবে, সেটা আমার পক্ষে এখনই বলা সম্ভব নয়। পিএম হোক এবং তদন্ত, আমাদের যে ইন্টারনাল তদন্ত আছে সেটা হোক, তারপরেই জানা যাবে যে এক্স্যাক্টলি কী হয়েছে। একজন প্রথমে এসেছিল, তা যে প্রথম বাড়িতে এসে দেখাশুনো করেছিল, পয়সা দিয়েছিল, তা সে বলেছিল যে তাকে বলানো হয়েছিল যে ভাই দেখে যায় এখানে ইঁদুরে এটাই হয়েছে। তা সে বলেছিল ঠিক আছে আমি দেখে নেবো। ঠিক আছে, বাড়ির লোক কে নাকি ও জানি না, ও এসছে, ও সব কিছু জানি, ওকেই বলা হয়েছে। মর্গে ইঁদুর যদি না থাকে তাহলে চোখটা কে নিয়ে গেল? এর পেছনে কি পাচার চক্র? সেই চুরি আড়াল করতেই তুলসী পাতায় চোখ ঢেকে দিয়েছিলেন মর্গের কর্মীরা, বা অন্য কেউ যারা এই মর্গের সঙ্গে কোনোভাবে যুক্ত? প্রীতমের পরিবার মনে করছে চোখ চুরি হয়েছে। কেন শুনুন। অবশ্যই এটা চোখটা চুরি হয়েছে, তাহলে চোখটা তুলে নেবে কেন? আপনি বলুন, যদি ইঁদুরে যদি আমার চোখটা খেয়ে নেয় তাহলে আমার পাতাটা তো কেটে দেবে, কিংবা এই জায়গাটাতে হাঁচড়ের দাগ থাকবে, কিচ্ছু নেই। হাসপাতাল যখন যায় অ্যাক্সিডেন্ট হওয়ার পর তখন চোখের কোনো ক্ষতি হয়নি, কিন্তু মৃতদেহ যখন বার করতে যাওয়া হয় তখন চোখে তুলসী পাতা দিয়ে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। চোখে তুলসী পাতা দিয়ে পরিবারের লোকের তখনই সন্দেহ হয়, আর সেই সন্দেহের কারণে চোখের তুলসী পাতা তুলে দেখতে পান চোখ তুলে নেওয়া হয়েছে। আর তার অবস্থা দেখুন পরিবারের, একদিকে মা, একদিকে স্ত্রী, একদিকে সন্তান, তারা কাঁদছেন। সেটা ইঁদুরে খায়নি, রীতিমতো চোখ সুন্দরভাবে আলগোছে চোখটাকে তুলে নেওয়া হয়েছে। আমরা বলছি বরফ দিয়ে রেখেছি, তাই ইঁদুরে খাবে কি করে? ঠান্ডা করে ইঁদুর ঢুকবে কি করে? এই কথাটাই আমরা বারবার বলছি। চোখটা নেই, চোখটা নেই, নিশ্চয়ই বিক্রি ছাড়া কী করবে ওরা? যদি আমাদের ধরো জামাই যদি বা অ্যাক্সিডেন্ট হলো, চোখটা যদি থাক, চোখটা তো লাগিয়ে রাখবে, বা চোখটা খুলে নিল কেন? সেইটাই তো আমাদের অভিযোগ। আমাদের কি বলেছে একবারও যে তার চোখ দুটো তুলে নেওয়া হয়েছে? আমরা কি ডোনেট করেছি, না আমরা কি কোনো ওই চোখ কি আমরা সাইন করেছি, না আমরা নিজের থেকে বলেছি যে চোখ দুটো দেয়া হবে? তাহলে এটা কীভাবে করে? এটা রীতিমতো ব্যবসা। চোখটা দেখেছি বলে আমরা আন্দোলনটা করেছি।
এরপরে বডিটা তো পুরো মোড়ানো ছিল, আমরা তো বডিটাকে খুলিনি, খুলে দেখার পরে এখন আমরা দেখে বুঝবো এরপরে হার্ট, কিডনি কি অন্য কোনো কিছু পতঙ্গ ওরা নিয়ে নিয়েছে কিনা। বুঝতেই পারছেন, শুধু চোখ নয়, পরিবারের লোকজন তারা আশঙ্কা করছেন যে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ লুকিয়ে পাচার হয়ে থাকতে পারে। সেই আশঙ্কার কথা গতকাল মুখ্যমন্ত্রীর কানেও গিয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ দ্বিতীয়বার প্রীতমের দেহের ময়নাতদন্ত হয়েছে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার ভিডিওগ্রাফিও হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য ভবনের তদারকিতে আরেকটি তদন্ত কমিটিও তৈরি হয়েছে, আরও একটা তদন্ত কমিটি। রিপোর্ট পেলেই নিশ্চিতভাবে বলা যাবে চোরকে, দুষ্টচক্র না ইঁদুর। তারা এতক্ষণ ধরে ছিলেন ভেতরে। একটা মেডিকেল বোর্ড আজকে হয়েছে, সেই মেডিকেল বোর্ডে আমরা আবার পোস্টমর্টেম করলাম, করে আমরা যা যা দেখেছি সেগুলো পুরোটাই ভিডিওগ্রাফি হয়েছে এবং ভিডিওগ্রাফি ভালো করে করা হয়েছে যাতে এটা এভিডেন্স হিসেবে থেকে যায়। চাইলে ভবিষ্যতেও এটা দেখে কেউ আরও ওপিনিয়ন দিতে পারেন এবং আমাদের যেটা রিপোর্ট সেটা আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। যা যা রিপোর্ট দেখানোর কথা বলা হয়েছে সেগুলো এক্ষুনি দেখা, বডিতে কটা পয়সা আছে সবকিছু দেখা, তারপরে আমরা সব মানবো, তার আগে আমরা কিছু মানবো না। কোনো জবাবই দিচ্ছে না আমাদেরকে, শুধু পুলিশ আমাদেরকে কোনো কিছু জানাচ্ছে না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি সঠিক প্রমাণ। আমরা প্রমাণ ছাড়া, ভিডিও ছাড়া, আমরা সঠিক প্রমাণ ছাড়া বডি নেব না। আমরা একটা চোখ পাইনি, ভেতরে আরো অর্গান মিসিং থাকতে পারে, আমরা সমস্ত ভিডিও চাই। পুলিশ মর্গের ব্যাপার, সেখানে যে কেউ যখন তখন ঢুকতে পারে না। এখানে আমারও এখতিয়ার নেই অ্যাজ এ এমএসভিপি ওখানে যাওয়ার। এটা একমাত্র যারা এখানে এক্সপার্ট, এই বিষয়ের এক্সপার্ট, যেটা ফরেন্সিক মেডিসিনের ডক্টর, অটোপসি সার্জন, তারাই যাবে। আরজি করে যে সমস্ত চোর ছ্যাচরগুলো ছিল সমস্ত তো হাসপাতালে গিয়ে ডিউটি করছে, আমরা তো সব খবর রাখি এখন। সেই চোর ছ্যাচরগুলো এই সমস্ত মানে ওপর মহলের প্রশ্রয় পেয়ে করছে। সত্যি কি বারাসাত মেডিকেল কলেজ থেকে এইভাবে মৃতদেহর অঙ্গ প্রত্যঙ্গ চুরি করে বিক্রি করে দেওয়া হয়? এই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। সবথেকে বড় বিষয় এই যে মর্গে সিসিটিভি রয়েছে, তাহলে সবটাই সিসিটিভিতে ধরা পড়বার কথা। যদি কেউ এই মৃতদেহর চোখ চুরি করতে আসে তাহলে সেই সিসিটিভিতে আছে, অর্থাৎ এই সিসিটিভি ফুটেজ পুলিশের একটা বড় হাতিয়ার হয়ে থাকতে পারে। কিন্তু মর্গ কর্তৃপক্ষ যারা এখানে 24 ঘন্টা থাকেন এবং কাজ করেন তারা বলছেন ভেতরে প্রচণ্ড ইঁদুরের উৎপাত রয়েছে। প্রতিদিন ইঁদুর বিভিন্ন ক্ষেত্রে মৃতদেহর শরীরে বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত করে দেয়। অর্থাৎ এই মর্গের ভেতরে ইঁদুরের উৎপাত প্রচুর, যা একাধিকবার প্রশাসনকে অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষকে বলার পরও হাসপাতাল কর্তৃপক্ষ সে বিষয়ে উদাসীন থেকেছে। এক্ষেত্রে চোখ তুলে নেওয়া হয়েছে নাকি এই ইঁদুরেই ক্ষতবিক্ষত করেছে, এই প্রশ্ন থেকে যাচ্ছে। চোখটা কীভাবে গেল, আমাদের যেটুকু আমাদের ওপিনিয়ন আমরা দিয়ে দেবো। হ্যাঁ, আমাদের যেটা ওপিনিয়ন আমাদের রিপোর্টে সেটা লেখা থাকবে। আমরা সমস্ত অর্গান এই ভিডিওগ্রাফিতে তুলে রেখেছি, নিজেরাও দেখেছি, মুখে বলেছি এবং ভিডিওগ্রাফিতে আপনারা জানেন যে ছবি এবং কথা দুটোই থাকে এবং সেখানে বলাও হয়েছে, ছবিও তোলা আছে। কোর্ট যদি মনে করে সেখান থেকে তারা দেখতে পারবে, পুরোটাই ছবি তোলা আছে, এভিডেন্স পুরো রাখা আছে। শুনলেন, ময়নাতদন্তের এভিডেন্স পুরো রাখা থাকছে, মানে প্রিজার্ভ করা হচ্ছে। যদি দেখা যায় ইঁদুরেই চোখ খুবলে নিয়েছে, তারপরেও কি বিতর্ক থামবে? এটা কি খুব সুস্থ স্বাভাবিক ঘটনা? হ্যাঁ, একে স্বজনের অস্বাভাবিক মৃত্যুর যন্ত্রণা, ইয়াং ছেলে, তারপর মগ থেকে বের করা দেহ যদি বিকৃত হয়ে যায়, সেটা কি কম বেদনার? সরকারি হাসপাতালের মর্গে মৃতদেহ সংরক্ষিত রাখার দায়িত্বটা কার? শোনা যাচ্ছে বারাসত হাসপাতালের মর্গে 10টি ফ্রিজারের 10টাই খারাপ। এটা তো পরিকাঠামোর একটা বিরাট গলদ। 10টা ফ্রিজার যেগুলো মর্গকে ঠান্ডা রাখে, তার 10টাই খারাপ। তার মধ্যে বেওয়ারিশ লাশের স্তূপ, মেঝেতে বরফ দিয়ে দেহ ফেলে রাখা হয়। তাহলে ইঁদুর বেড়ালের আর দোষ কোথায়? হাসপাতালের চোখ নেই, এই ইস্যুতে আমাদের প্রশ্ন, হাসপাতাল চোখে দেখতে পায় না? একটা তরুণ যে অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছিল এবং মারা গেল, তার চোখটা চলে গেল, তারপর আবার তুলসী পাতা, মানে আরেক কেরামতি। সবকটা ফ্রিজার যদি একসঙ্গে খারাপ হয়ে যায় তো সেটা কে দেখবে? স্বাস্থ্য প্রশাসন দেখবে তো। এটা দেখার বা বলার মতো কেউ নেই। এই ঘটনাটা না হলে আমরা জানতেই পারতাম না। সরকারি হাসপাতালের মর্গ এমন আক্ষরিক অর্থে নরক হবে কেন? মৃতদেহ যে সিকিউরিটি দিতে পারে না, তিনি বলেন রাজ্যের সবাইকে সিকিউরিটি দেবো, ঘটি বাটি বিক্রি করে সবাইকে বাঁচাবো। আরে কার ঘটি বাটি বিক্রি করবেন উনি? সেই সমস্ত কৈফিয়ত মানুষকে দিতে হবে। মানুষকে বোকা বানানো কি, মানুষকে কতটা বোকা মনে করেন উনি? আগে সেগুলো সামনে আসতো না। আমার মেয়ে তার জীবনটা দিয়ে
এসব সামনে এনে গেছে। আর এইসব কারণের জন্যই আমার মেয়েরকে খুন করা হয়েছে। কাউকে ছাড়বো না আমরা এর শেষ দেখে ছাড়বো। মৃতদেহ চোখ, মর্গে থেকে ডেড বডির কিডনি পাচার, সব মেয়ে আমাকে বাড়িতে এসে বলতো এসবের জন্যই আমার মেয়েকে খুন করা হয়েছে, তাকে বাঁচতেই দেওয়া হয়নি। সরাসরি এই ঘটনার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। তিলোত্তমার মা বাবার কথা বলছিলাম, যাদের কথা শোনাচ্ছিলাম আপনাদের, কিন্তু তারাও তো তাদের জীবনের সম্পদ, জীবনের ধন হারিয়ে ফেলেছেন, এবং সেটাও তো একটা অব্যবস্থার জন্যই। তাদের ক্ষতে এখনও প্রলেপ পড়েনি, বুঝতেই পারছেন, প্রলেপ পড়ার কথাও নয়। এই ধরনের একটা ঘটনা পুরনো ক্ষতকে আবার উস্কে দেয় এবং অস্থির করে তোলে তিলোত্তমার মা বাবাকে, কারণ তিলোত্তমা ছিল একটা আই ওপেনার। রাজনীতি সুরও চড়েছে এটা নিয়ে। মানে সবচেয়ে লজ্জার কথা, যারা এটা ঢাকবার জন্য যারা যে মিথ্যা কথাটা বলছে, ইঁদুরের কথা বলছে, সরকারি হাসপাতালে এখন একটা ডেড বডির এরকম অবস্থা, ইঁদুর চোখ খুবলে নিচ্ছে। তাহলে ইঁদুরটা তৃণমূলের নাম লিখিয়েছে, তৃণমূল মানে চোর, কি তৃণমূল মানে পরিকল্পিতভাবে অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী এবং যাবতীয় দুর্নীতি যা আরজিকর বলুন, মুর্শিদাবাদ বলুন, মান্দা বলুন, যেভাবে স্বাস্থ্য দপ্তরকে ব্যবহার করা হচ্ছে দুর্নীতির জন্য, টেন্ডার ভেন্ডারের জন্য, অঙ্গ প্রত্যঙ্গ পাচারের ব্যবসার জন্য, যা ভয়ঙ্কর একটি ঘটনা। স্বাস্থ্যমন্ত্রী এইভাবে সারা বাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে লুটপাট করে দিয়েছে, ভুলুণ্ঠিত করে দিয়েছে। খারাপ লাগছে যে আজকে আমরা কোথায় বাস করছি, একজন মানুষ মানে মৃত হলেও তার কোনো রেহাই নেই। এই অপদার্থতার দায় নিয়েই তো স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা দরকার ছিল। ভারতবর্ষ হেলিয়ে দিতে গিয়ে নিজেই হেলে গেলেন পশ্চিমবঙ্গে যন্ত্রণায় থাকা মানুষের বিক্ষোভে। যদি এই ঘটনা কেউ করে থাকে, টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম, এবং 2 হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, সিসিটিভি ফুটেজও দেখা হবে, এবং যে পরিবারের এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণও দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী কত অপদার্থ যে ওর আমলে সরকারি হাসপাতালে নিরাপত্তার অভাবে কোনো একজন ডাক্তার খুন হয়ে যাচ্ছেন, তার উপর নির্যাতন হচ্ছে। তার আমলে সরকারি হাসপাতালে চোখ চুরি হয়ে যাচ্ছে। তার আমলে সরকারি হাসপাতালে কুকুর বেড়াল ঢুকে রোগীকে খুবলে দিচ্ছে। লাজ যদি থাকে, লজ্জা যদি থাকে, অন্তত দাঁড়িয়ে নেমে ক্ষমা চাওয়া উচিত ছিল বলে মনে। যে মারা গেছে তাকে তো ফিরে পাওয়া যাবে না, কিন্তু যারা এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে যাতে বিচার পান আপনারা, তার জন্য এনকোয়ারি করে শাস্তি দেওয়া হবে। বাড়ির অ্যাড্রেসটা লিখে নাও, আর বায়োডাটাটাও মা নিয়ে নাও। আমি আমার কোটায় যে চাকরি হয় বছরে 2টো, আমি তার থেকে একটা করে দেবো, কাছাকাছি করে দেবো, যাতে উনি আমার সংসারটা চালাতে পারেন। আমি আপনাদের সুপ্রতিভ আমাকে যখনই দেবে বায়োডাটা আমি করে দেবো। আমি 2 দিন টাইম নিচ্ছি। টাইম নিয়েছিলেন 2 দিন, সিএম টাইম নিয়েছিলেন 2 দিন, কিন্তু 2 দিন লাগেনি। 24 ঘন্টার মধ্যে প্রীতম ঘোষের মায়ের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার, নিয়োগপত্র পৌঁছে গিয়েছে। ভূমি দপ্তরে কাজ পেয়েছেন প্রীতম ঘোষের মা। কিন্তু এভাবে মুখ্যমন্ত্রী নিজের কোটা থেকে আর কতজনকে চাকরি দিয়ে এই অরাজকতাকে জোড়াতাপ্পি দেওয়ার চেষ্টা করবেন বলুন তো? সরকারের চোখ খুলবে কবে? সব কিছু আমরা পরে ভাববো, হিসাব আমার আগে বিচার চাই, আমার বিচার চাই। এখন বিচার ছাড়া আমি কিচ্ছু সিদ্ধান্ত এখন নিতে পারবো না, আমার মাথা ঠিক নেই এখন। 3 জন অসহায়, 3 জনের কেউ নেই, উনি ছিলেন উপার্জনকারী একমাত্র আমাদের দেখার। আমাদের 3 জনকে কে দেখবে বলুন? চাকরিটা বড় কথা নয়, আমরা চাচ্ছি আগে চোখটা যেহেতু চলে গেছে, চোখটা তদন্ত কেন করবে এটা? আজ সংবিধান দিবসেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেছেন। বিএলওদের পাশে দাঁড়িয়ে কমিশনের বিরুদ্ধে চাপ বাড়ানোর অভিযোগ তুলেছেন, যে কমিশনই নাকি চাপ বাড়াচ্ছে। এখানে মুখ্য নির্বাচনী আধিকারিক একটিও রাগ করেননি। মুখ্যমন্ত্রী প্রথম থেকে যা বলে এসেছেন, একটাও রিয়াকশন দেননি মনোজ আগরওয়াল। কিন্তু বিস্ফোরক অভিযোগটা সরাসরি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের আইনজীবী আজকে বলে দিয়েছেন একেবারে খুল্লা কোর্টের মধ্যে, যে রাজনৈতিক দলগুলোই আসলে বিএলওর ওপর চাপ তৈরি করছে, মানে দলগুলো মানে নেতাগুলো। কোন রাজ্য এটা কিন্তু নির্বাচন কমিশনের আইনজীবী স্পেসিফিক কিছু বলেনি, কিন্তু কোন রাজ্যে চলছে বলুন তো বিতর্কটা? বাংলা, বুঝতে অসুবিধা হয় না, বিহারে হয়েছে, সাতকাণ্ড রামায়ণ তো হয়নি। কিন্তু তৃণমূল কংগ্রেসই হাতে গরম উদাহরণটা আমাদের হাতে তুলে দিয়েছে। নির্বাচন কমিশন কিন্তু ডাইরেক্টলি তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ করেনি,
কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের এক নেতা, একটা সময় মন্ত্রী ছিলেন, কিছুদিন ছিলেন, তারপর তাকে মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছিল অযোগ্যতার জন্য, বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল বিএলওর হাত ভেঙে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এটা আর একটা হলো, এতদিন দেখিয়েছি, আজকের নিউজ দেখুন। মূল চাবিকাঠি কিন্তু এই ভোটার তালিকায় নিজেদের নামটা তোলা। যদি কোনো বিএলও ব্লক লেভেল অফিসার যদি ইচ্ছাকৃতভাবে যদি কোনো একটি প্রকৃত ভোটারের নাম বাদ যায়, তাহলে প্রয়োজন হলে আমরা প্রথমে বোঝাবো, ইচ্ছাকৃত ভুল হলে প্রয়োজন তার আমরা হাত আমরা ভেঙে দেবো। শ্যামল মণ্ডল যদি বারবার সরকারি অফিসার যারা বিএলও অফিসারদেরকে হুমকি দিয়ে এসআইআর প্রক্রিয়াকরণকে স্তব্ধ থেকে আরম্ভ করে অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের নাম তুলতে বাধ্য করে, তাহলে পরিষ্কার ভাষায় আপনাদের মিডিয়া বন্ধু রয়েছেন, ক্যামেরার সামনে বলছি, শ্যামল মণ্ডলের ছাল চামড়া গুটিয়ে এখান থেকে আমরা ক্যানিংয়ের ওপারে পার করে দেবো, পরিষ্কার ভাষায় বললাম।